হ্যালো এভরিওয়ান। এর আগে আমি 2016 সালের যে আপার প্রাইমারি কোশ্চেনটা ছিল তার ম্যাথমেটিক্সের 90 থেকে 101 নাম্বার কোশ্চেন পর্যন্ত কিন্তু সলভ করেছিলাম। তো আজকে আমি 102 নাম্বার কোশ্চেন থেকে বাকি কোশ্চেনগুলো সলভ করব। তোমরা কিন্তু ভিডিওটি অবশ্যই দেখো। আর 102 নং কোশ্চেনে বলা আছে কি, বলা আছে এখানে দুটো সামান্তরিক আছে এ বি সি ডি আর এ বি ই এফ। এই দুটো সামান্তরিকের ক্ষেত্রফল সমান বলা আছে, আর তাদের উচ্চতা দেওয়া আছে এইচ আর পি। ঠিক আছে, তো দুটো সামান্তরিক যদি এইরকম হয় দেখতে, একটা হচ্ছে এ বি সি ডি আর একটা হচ্ছে এ বি ই এফ। ঠিক আছে, দুটো সামান্তরিক যদি এরকম দেখতে হয় সেক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রফল সমান হবে। কিন্তু তাদের ক্ষেত্রফল সমান হওয়ার জন্য তাদের যে উচ্চতা দুটি রয়েছে এইচ আর পি দুটি সামান্তরিকের উচ্চতা, এই উচ্চতা দুটি কিন্তু অবশ্যই সমান হতে হবে। কারণ এর আগে আমরা কিন্তু একটা উপপাদ্য জানতাম যে দুটি সামান্তরিকের যদি একই ভূমি হয় আর তারা একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে যদি অবস্থিত হয় তাহলে কিন্তু তাদের ক্ষেত্রফল সমান। আর যেহেতু তারা একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত, সেই জন্য কিন্তু তাদের উচ্চতা অবশ্যই সমান হতে হবে। তো সঠিক অ্যান্সার হচ্ছে এইচ ইজ ইকুয়ালস টু পি। ঠিক আছে, আচ্ছা এর পরের যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা আমরা দেখি। আচ্ছা নেক্সট কোশ্চেন 103 নং। এখানে বলা আছে এবি সমান্তরাল সিডি, এবি আর সিডি পরস্পর সমান্তরাল। কোন বিজিই এর মান বের করতে বলেছে, কোন বিজিই এই কোণটার মান এখানে বের করতে বলেছে। এই কোণটা কত? আচ্ছা এই কোণটা বের করতে হলে যেহেতু এই দুটো সমান্তরাল সরলরেখা আর সিডি আর এবি হচ্ছে ছেদক, সেই জন্য কিন্তু এই যে এই কোণটা এক্স আর 90 ডিগ্রি প্লাস এক্স, এই দুটো কোণের যোগফল কিন্তু 180 ডিগ্রি হবে। ঠিক আছে, এক্স আর এর সঙ্গে 90 ডিগ্রি প্লাস এক্স, এই দুটো কোণের যোগফল কিন্তু আমাদের হবে 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 2x প্লাস 90 ডিগ্রি ইজ ইকুয়ালস টু আমাদের আসছে 180 ডিগ্রি। তাহলে 2x এর ভ্যালু হচ্ছে 180 মাইনাস 90 ইজ ইকুয়ালস টু 90, আর x এর মান হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, x এর মান 45 ডিগ্রি হলে এই কোণটার মান কত? এই কোণটার মান কিন্তু আমাদের 45 প্লাস 90 ডিগ্রি, তার মানে 135 ডিগ্রি। ঠিক আছে, আর এই কোণটার মান যেহেতু 135 ডিগ্রি, এটা কিন্তু তার বিপরীত কোণ, এই কোণটার মানও হবে আমাদের 135 ডিগ্রি। তো আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে 135 ডিগ্রি। 135 ডিগ্রি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। আচ্ছা এরপর যদি আমরা 104 নং কোশ্চেন দেখি, 104 নং কোশ্চেনে বলা আছে নিচের কোন কোণগুলির সাহায্যে একটি ত্রিভুজ অঙ্কন করা যাবে। তিনটে করে কোণ দেওয়া আছে, বলা আছে কোনটার সাহায্যে একটা ত্রিভুজ অঙ্কন করা যাবে। আচ্ছা আমরা জানি একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি হয়। তিনটা কোণ যদি আমরা যোগ করি তাহলে কিন্তু 180 ডিগ্রি হবে। তাহলে আমরা দেখব এর মধ্যে কোণগুলোর যোগফল 180 ডিগ্রি। আচ্ছা এই তিনটা যদি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে? এই তিনটে যোগ করলে আমাদের হবে 5 5 10 0 হাতের 1 9 9 18 আর 1 19, 190। তাহলে আমাদের কিন্তু এখানে হচ্ছে না। আচ্ছা এইখানে দেখি 5 5 10 0 হাতের 1 9 4 13 13 4 17 আর 1 18, 180। 180 কিন্তু এক্ষেত্রে হচ্ছে। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু আমাদের 180 হচ্ছে। তার মানে সঠিক অ্যান্সার হচ্ছে এটা। যেহেতু এখানে তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি, সেই জন্য এই তিনটা কোণ দিয়ে একটা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। আচ্ছা নেক্সট কোশ্চেন যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো এখানে বলা আছে একটি সংখ্যার সাথে 32 যোগ করে 5 দিয়ে গুণ করলে যে সংখ্যাটি পাওয়া যায় তা মূল সংখ্যাটির থেকে 16 কম। অর্থাৎ একটা সংখ্যা, আচ্ছা আমি ধরি সংখ্যাটা এক্স, তার সঙ্গে 32 যোগ করলাম, 32 যোগ করে 5 দিয়ে গুণ করালে, তাহলে এটাকে যদি আমি 5 দিয়ে গুণ করি তাহলে যে সংখ্যাটা পাওয়া যায় তা মূল সংখ্যাটার থেকে 16 কম। তাই মূল সংখ্যা ছিল 16, তার থেকে এক্স, মূল সংখ্যা ছিল এক্স, তার থেকে 16 কম। ঠিক আছে, তো এখান থেকে সলভ করে আমাদের এক্সের ভ্যালু বের করলেই হবে। 5x প্লাস 160 ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস 16। তাহলে 5x মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু -16 মাইনাস 160।
that means 4x is equals to minus 176. That means x is equals to minus 176 by 4. এটাকে যদি আমরা 4 দিয়ে কাটাকাটি করি তাহলে মাইনাস 4 তাহলে মাইনাস 44 ডিগ্রি হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, তাহলে সংখ্যাটা আমরা x ধরে নিলাম, আর তারপরে অঙ্কটা যেভাবে দেওয়া আছে সেই অনুযায়ী আমরা করে কিন্তু তারপরে x এর ক্যালকুলেশন করে আমাদের x এর ভ্যালু আসছে -44, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে -44। ঠিক আছে, আচ্ছা এরপরে নেক্সট কোশ্চেন যদি আমরা দেখি, আচ্ছা 106 নং কোশ্চেন। এখানে 106 নং কোশ্চেনে বলা আছে তোমার বর্তমান বয়স x বছর। ঠিক আছে, তোমার বর্তমান বয়স x বছর হলে 5 বছর আগের আর 5 বছর পরের বয়সের অনুপাত কত? আচ্ছা তাহলে আমার বর্তমান বয়স হচ্ছে x বছর, 5 বছর আগে আমার বয়স ছিল কত? x - 5, আর 5 বছর পরে আমার বয়স হবে কত? x + 5। তো এই দুটোর অনুপাত হচ্ছে x - 5 = x + 5, তাহলে x - 5 = x + 5, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, 106 নং কোশ্চেন গেল। তারপরে আসবে হচ্ছে 107 নং কোশ্চেন। 107 নং কোশ্চেনে বলা আছে, এখানে এই যেটা দেওয়া আছে বলা আছে এটি কি একটি সমীকরণ, না অভেদ, না অসমীকরণ, না কোনোটি নয়। আচ্ছা আমাদের মনে রাখতে হবে এরকম যদি হয় যে এখানে একটা সূত্র আছে, এখানে কিন্তু a + b হোল স্কয়ারের সূত্র ভাঙলেই কিন্তু এটা হচ্ছে 2x + 1 হোল স্কয়ার। যদি আমরা সূত্র ভাঙি তাহলে আমাদের আসছে 4x² + 4x + 1, এটাই কিন্তু এই পাশে দেওয়া আছে, সেই জন্য এটা হবে হচ্ছে অসমীকরণ। সমীকরণ যদি হতো সেক্ষেত্রে কিন্তু এরকম একটা সূত্র দেওয়া থাকতো না, অন্য দেওয়া থাকতো। ঠিক আছে, আচ্ছা এরপরে 108 নং কোশ্চেনে আমরা আসি। 108 নং কোশ্চেনে বলা আছে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের অনুপাত 19:20। বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের অনুপাত 19:20 হলে ক্ষতি কত? আচ্ছা বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য যেহেতু 19:20, বিক্রয় মূল্য ক্রয় মূল্য অনুপাত হচ্ছে যেহেতু 19:20, তাহলে আমি ধরে নিতে পারি 19টাই বিক্রয় মূল্য আর 20টাই ক্রয় মূল্য। 19টাই হচ্ছে বিক্রয় মূল্য, 20টি হচ্ছে ক্রয় মূল্য। তাহলে এক্ষেত্রে আমাদের 19 টাকায় কিনে, ঠিক আছে না 20 টাকায় কিনে 19 টাকায় বিক্রি করলাম, তাহলে আমাদের ক্ষতি কত হলো? 1 টাকা। তো এই 1 টাকা যে ক্ষতি আসলো সেটা কত টাকার উপরে আসলো, অর্থাৎ কত টাকা ক্রয় মূল্য ছিল? ক্রয় মূল্য হচ্ছে 20, ঠিক আছে, ইন্টু 100 দিয়ে গুণ করতে হবে। এখানে আমি যে সূত্রটা কাজে লাগালাম, ঠিক আছে, সেটা হচ্ছে বিক্রয় মূল্য বা ক্রয় মূল্যের হার যদি আমাদের বের করতে হয় তাহলে আমাদের হবে বিক্রয় মূল্য, ঠিক আছে, মানে যতটা আমাদের ক্ষতি হচ্ছে, ঠিক আছে, যে আমাদের যে ক্ষতিটা হচ্ছে, ঠিক আছে, বিক্রয় মূল্য বা ক্রয় মূল্যের হার যদি বের করতে বলে তাহলে আমরা যেটা লাভ বা ক্ষতি হচ্ছে সেটা, লাভ অথবা ক্ষতির যদি আমাদের এখানে পার্সেন্টেজ বের করতে বলে তাহলে লাভ বা ক্ষতি বাই হচ্ছে ক্রয় মূল্য ইন্টু 100 করে পার্সেন্ট দেবো, এটা কিন্তু আমাদের সূত্র। ঠিক আছে, সূত্রটা কি এখানে আমি আবার ভালো করে লিখে দিচ্ছি, লাভ বা ক্ষতির হার, লাভ বা ক্ষতির হার ইকুয়ালস টু কি, লাভ বা ক্ষতি যত টাকা হচ্ছে সেটা বাই ক্রয় মূল্য ইন্টু 100%। ঠিক আছে, লাভ বা ক্ষতির হার অর্থাৎ পার্সেন্টেজে যদি বের করতে বলে তাহলে কিন্তু আমাদের এই সূত্রটা দিয়ে কাজে লাগবে। ঠিক আছে, এই সূত্রটা খুব ভালো করে তোমরা মনে রাখবে, লাভ ক্ষতির অনেক ক্ষেত্রেই কিন্তু এই সূত্রটা কাজে লাগাতে হয়। ঠিক আছে, তো এখান থেকে আমাদের যদি হিসাব করি তাহলে আমাদের 20 দিয়ে যদি 100 কাটি তাহলে হচ্ছে 5, ঠিক আছে, তাহলে 5% হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, এরপরে আসবে আমাদের 109 নং কোশ্চেন। 109 নং কোশ্চেনে বলা আছে একটি সংখ্যাকে 20% বৃদ্ধি করলে, ঠিক আছে, একটি সংখ্যাকে 20% বৃদ্ধি করলে সংখ্যাটি হয় 90, তাহলে সংখ্যাটা কত? আচ্ছা আমরা ধরে নিই সংখ্যাটা x, তাহলে x কে যদি আমরা 20% বৃদ্ধি করি তাহলে কি হবে? x ইন্টু 120/100, ঠিক আছে, তাহলে এর মানে বলা আছে 90, এক্সটাকে 20% বৃদ্ধি করলে সেটা 90 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে x এর ভ্যালু কত হবে? 90 ইন্টু 10/12, ঠিক আছে, 3 দিয়ে যদি কাটাকাটি করি 3 × 30 = 90, 3 × 4 = 12, আবার 2 দিয়ে কাটি 2, এখানে হচ্ছে 15, এই 2 দিয়ে 10 কাটলে পরে হয় 5, তাহলে 5 × 15 হচ্ছে আমাদের 75।
ঠিক আছে, সঠিক অ্যান্সার হবে এখানে 75। আচ্ছা, এরপরে পি প্লাস কিউ আর পি মাইনাস কিউ এর মান দেওয়া আছে, পি কিউ এর মান বের করতে বলেছে। এখানে পি প্লাস কিউ আর পি মাইনাস কিউ এর মান দেওয়া আছে, পি কিউ এর মান বের করতে বলেছে। আচ্ছা, পি কিউ এর মান বের করতে গেলে আমরা পি আর কিউ আলাদাভাবে বের করে নেব। এখান থেকে পি আর কিউ আলাদাভাবে বের করে নিব, নিয়ে তারপর পি কিউ এর মান বের করব। তো এখানে আমাদের কন্ডিশন দুটো দেওয়া আছে কি, পি প্লাস কিউ ইজ ইকুয়ালস টু 8, আর বলা আছে পি মাইনাস কিউ ইজ ইকুয়ালস টু 6। ঠিক আছে, প্রথমে যদি আমি এদেরকে যোগ করি, অথবা আর একটা কাজও আমরা করতে পারি, এইভাবে করতে পারি যে আমরা এখানে কাটা দিলাম, তাহলে 2p ইজ ইকুয়ালস টু 8 আর 6 যোগ করলে হয় 14, তাহলে পি এর মান হচ্ছে 7। আর যে কোনো একটা কন্ডিশনে যদি আমরা বসিয়ে দেই, পি প্লাস কিউ ইজ ইকুয়ালস টু 8 দেওয়া আছে, তাহলে 7 যদি আমরা এখানে বসাই 7 প্লাস কিউ ইজ ইকুয়ালস টু 8, দ্যাট মিনস কিউ ইজ ইকুয়ালস টু 8 মাইনাস 7 ইজ ইকুয়ালস টু 1। যেহেতু পি এখন পি কিউ ইজ ইকুয়ালস টু 7 ইন্টু 1 ইজ ইকুয়ালস টু 7, এটা করতে পারি। অথবা আমরা আর একটা কাজ কিন্তু করতে পারি, এখানে কি করতে পারি, আমরা একটা সূত্র জানি। কি সূত্র জানি? 4ab এর সূত্র। 4pq ইজ ইকুয়ালস টু 4ab এর সূত্র কি? 4ab এর সূত্র হচ্ছে তাহলে p প্লাস কিউ হোল স্কোয়ার, ঠিক আছে, প্লাস না, এখানে মাইনাস হবে p মাইনাস কিউ হোল স্কোয়ার। তাহলে 4ab এর সূত্র হচ্ছে, যেটা আমরা জানি 4ab এর সূত্র, সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, এরকমই দেখতে আর একটা সূত্র কিন্তু আছে, এরকমই দেখতে আর একটা সূত্র আছে, যেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার যদি হয়, তাহলে কি হয়? তাহলে কিন্তু এটা হয় 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এই দুটো সূত্র কিন্তু মাথায় রাখবে। তো এখানে যদি আমরা মান বসাই, পি প্লাস কিউ এর মান 8 স্কোয়ার মাইনাস 6 এর স্কোয়ার, তাহলে 8 এর স্কোয়ার হচ্ছে 64, 6 এর স্কোয়ার হচ্ছে 36। ঠিক আছে, আচ্ছা 64 থেকে 34 যদি বাদ দিই কত হয়? 8 আর 6 14, 3 আর 1 4 28। তাহলে 4pq এর মান 28, তার মানে pq ইজ ইকুয়ালস টু আমাদের হচ্ছে 28/4 ইজ ইকুয়ালস টু 7। ঠিক আছে, এই দুটো সিস্টেমে কিন্তু আমরা করতে পারি। তাহলে pq এর মান হচ্ছে আমাদের 7। আচ্ছা, এরপর যদি আমরা নেক্সট কোশ্চেন দেখি, তাহলে আমরা দেখতে পারবো 0.63 পৌনপুনিক। ঠিক আছে, এখানে বলা আছে 0.63 পৌনপুনিক। এটা ভাঙলে কত হবে? এটা ভাঙলে হবে 63/100। দশমিকের পর যদি থাকে তাহলে দশমিকের জন্য একটা 1 হয়, আর দুটো ঘর যেহেতু আছে দুটো 0 হয়। ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে 63/100। ঠিক আছে, আচ্ছা এরপরের কোশ্চেন যদি আমরা দেখি, তাহলে দেখবো 112 নং কোশ্চেন। আমরা কিন্তু এই কোশ্চেনগুলো খুব তাড়াতাড়ি সলভ করছি, আর এই কোশ্চেনগুলোর যে মেন থিওরি বা ডিটেল সলিউশন আসবে সেগুলো কিন্তু আমার চ্যানেলে অবশ্যই আসবে। তার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে। আচ্ছা, 112 নং কোশ্চেন যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পারবো এখানে বলা আছে এ আর বি এর বয়সের গড় 10 বছর, বি আর সি এর বয়সের গড় 15 বছর, এ আর সি এর বয়সের গড় 20 বছর। তাহলে এ বি সি তিনজনের বয়সের গড় কত? আচ্ছা, গড় বের করার জন্য সবসময় আমাদের মোট বের করে নিতে হবে, তাহলে টোটাল নাম্বারটাকে দিয়ে ভাগ করলে পরে গড় আমরা পাবো। ঠিক আছে, তাহলে এ আর বি এর বয়সের গড় কত বলা আছে? 10 বছর। তাহলে এ আর বি এর মোট বয়স কত? যেহেতু 2 জন, তাহলে 10 দিয়ে 2 গুণ করতে হবে, তাহলে আমাদের হচ্ছে 20 বছর। আবার বি আর সি এর বয়সের গড় কত দেওয়া আছে? বি আর সি এর বয়সের গড় দেওয়া আছে 15 বছর। তাহলে বি আর সি এর মোট বয়স কত? 15 দুগুণ 30, যেহেতু 2 জন আছে। আবার সি আর এর গড় বয়স কত দেওয়া আছে? 20 বছর। তাহলে সি আর এর মোট বয়স কত হবে? 20 দুগুণ 40 বছর। তাহলে আমি যদি তিনটা যোগ করি, তাহলে কি হবে? 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, এর মান, তার মানে এ বি সি তিনজনের বয়স যোগ করে তাকে 2 দিয়ে গুণ করলে সেটা কত হবে? এই তিনটার যোগফল সমান, এই তিনটার যোগফল হচ্ছে 4 3 7 আর 2 9, তার মানে 90। ঠিক আছে, তাহলে এ প্লাস বি প্লাস সি এর মান এখানে কত? 90/2, তার মানে 45। ঠিক আছে, তার মানে এ বি সি তিনজনের মোট বয়স হচ্ছে 45 বছর। তাহলে গড় বয়স কত? গড় বয়স হচ্ছে আমাদের 45, যেহেতু 3 জন আছে 3 দিয়ে ভাগ, তার মানে হচ্ছে 15 বছর। ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের 15 বছর।
এই বয়সের অঙ্কগুলোতে কিন্তু এইভাবে করলে পরে খুব সহজেই হয়ে যায়, এক্সট্রা কোনো কিন্তু কাজ করতে হয় না। আচ্ছা, এরপরে আমরা 113 নং কোশ্চেন দেখব। 113 নং কোশ্চেনে বলা আছে 1296 এর বর্গমূল কত। আচ্ছা, আমরা এখানে 1296 একটা কাজ করতে পারি, এগুলোকে গুণ করে করে দেখতে পারি, স্কোয়ার করে করে, অর্থাৎ মানে 24কে 24 দিয়ে গুণ করবো, 26কে 26 দিয়ে গুণ করবো, 36কে 36 দিয়ে গুণ করবো, এইভাবে করতে পারি। অথবা আমরা 1296 ডাইরেক্ট বর্গমূল বের করতে পারি। বর্গমূল বের করার এই সিস্টেমটাতে কিন্তু তোমরা অবশ্যই মাথায় রাখবে। প্রথমে জোড়া জোড়া করবো, এই দিক থেকে জোড়া জোড়া করতে হবে, ডান দিক থেকে। তারপরে দেখবো 12-র মধ্যে কয়বার দেওয়া যায়। আর আমাদের যে এখানে ভাগ করব, ঠিক আছে, এখানে ভাগ করার সময় কিন্তু আমরা স্কোয়ারে বার দেবো, অর্থাৎ 2-এর স্কোয়ার 4, 3-এর স্কোয়ার 9, 4-এর স্কোয়ার 16, 5-এর স্কোয়ার 25, এভাবে কিন্তু আমাদের দিতে হবে। তাহলে আমরা দেখবো এখানে 12 থেকে ছোট কোনটা আছে, 9, তাহলে আমি 3 বার দেবো, 3 তিরিক্ষে হচ্ছে 9, ঠিক আছে। এখানে 3-এর ডবল এখানে লিখবো 6, আর এখানে বিয়োগ দিলে হয় 3, আর এখানে আমাদের একবার জোড়া নামবে, তাহলে 96 হচ্ছে, ঠিক আছে, 396। আচ্ছা, এখানে আমাদের যত লিখবো এখানেও তত লিখতে হবে কিন্তু, আর লিখে এখানে গুণ করে মেলাতে হবে। তা সেটা যদি আমরা করি তাহলে এখানে দেখবো যেহেতু 6 আছে, আমাদের কিন্তু 1 হয় 4 স্কোয়ার, অর্থাৎ 4 বার দিলে লাস্টে 6 আসবে। কিন্তু এখানে যদি 4 দেই, এখানে যদি আমরা 4 দেই, তাহলে কিন্তু 4 দিয়ে যদি আমরা গুণ করি কত হয়, 4 6 24, 240, অর্থাৎ 240-এর আশেপাশে, এখানে কিন্তু মিলবে না। সেই জন্য এর পরের সংখ্যা কোনটা আছে, 6 যার পেছনে আছে, সেটা হচ্ছে 6 6 36। তাহলে এখানে আমরা কিন্তু 6 বার দেব। 6 বার যদি দেই তাহলে কি হবে, 6 6 36-এর 6, হাতে থাকলো 3, 6 6 36 আর 3 39। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কিন্তু 36, ঠিক আছে। এইভাবে করাটাই কিন্তু সহজ। আর আমরা যদি স্কোয়ার করে মেলাতে যাই তাহলে কিন্তু অনেক সময় বেশি বড় হয়ে যেতে পারে, ঠিক আছে। আচ্ছা, এরপরের যেটা কোশ্চেন দেওয়া আছে, এরপরে কোশ্চেনে দেওয়া আছে 5টা সংখ্যা দেওয়া আছে, 6.8, 3.2, 2.7, x আর 8.2। এদের গড় বলা আছে 5, ঠিক আছে। তাহলে x এর মান কত। আচ্ছা, আমি নর্মালি করি, গড় বের করি। তাই এদের গড় কত হবে, 6.8 যোগ 3.2 যোগ 2.7 যোগ x যোগ 8.2, ঠিক আছে। আর যেহেতু 5টা সংখ্যা আছে, আমাদের 5 দিয়ে ভাগ হবে, তো এর ভ্যালুটাই কিন্তু বলা আছে 5, ঠিক আছে। তাহলে আমরা এখানে আগে যোগ করে দেখি কত হয়, 6.8, 3.2, 2.7, 8.2। তাহলে 8 2 10, 7 17, আর 2 19-এর 9, হাতের 1, ঠিক আছে। 6 3 9, 9 2 11, 11 আর 8 19, 19 আর 1 হচ্ছে 20। তাহলে 20.9 প্লাস এক্স বাই 5 ইজ ইকুয়ালস টু 5, ঠিক আছে। তো এখানে 20.9 প্লাস এক্স এর ভ্যালু হচ্ছে 5, 5 গুণ করলে হয় 25। তাহলে এক্স এর ভ্যালু হবে 25 মাইনাস 20.9, ঠিক আছে। তার মানে হচ্ছে 4.1। তার মানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে 4.1, ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি আমরা নেক্সট কোশ্চেন দেখি তাহলে আমরা দেখতে পারবো এখানে বলা আছে 3টি ক্রমিক পূর্ণ সংখ্যার গড় সর্বদাই কি হবে। 3টি ক্রমিক পূর্ণ সংখ্যার গড় কিন্তু আমাদের যুগ্ম অথবা অযুগ্ম, যুগ্ম বা অযুগ্ম দুটোই হতে পারে, ঠিক আছে। কিন্তু দুটোর মধ্যে কিন্তু যে কোনো একটি হবে। যুগ্ম হলে তো আর অযুগ্ম হওয়া সম্ভব নয়, আবার যদি অযুগ্ম হয় তাহলে যুগ্ম হওয়া সম্ভব নয়। সেই জন্য অ্যান্সার কিন্তু উপরের যে কোনো একটি, ঠিক আছে। আচ্ছা, এরপরে নেক্সট কোশ্চেন যদি আমরা দেখি তাহলে দেখব 116 নং কোশ্চেন কি বলা আছে, বলা আছে একটি চতুর্ভুজের দুটি অসমান কর্ণ, ঠিক আছে। একটা চতুর্ভুজের দুটি অসমান কর্ণ পরস্পরকে 90 ডিগ্রি কোণে যদি সমদ্বিখণ্ডিত করে, সেই চতুর্ভুজটা কি বলা হবে। বর্গক্ষেত্র, সামান্তরিক, রম্বস, ট্রাপিজয়েড। আচ্ছা, বর্গক্ষেত্র যদি হয়, বর্গক্ষেত্রের ক্ষেত্রে কর্ণ দুটি কিন্তু সমান, বর্গক্ষেত্রে দুটো কর্ণ সমান, কিন্তু এখানে বলা আছে দুটি অসমান কর্ণ, তার মানে বর্গক্ষেত্র হচ্ছে না। আচ্ছা, সামান্তরিকের ক্ষেত্রে কি হয় দেখি। সামান্তরিকের ক্ষেত্রে কিন্তু কর্ণ দুটি লম্বভাবে অর্থাৎ 90 ডিগ্রি কোণে সমদ্বিখণ্ডিত করে না, তাহলে সামান্তরিকও হবে না। আচ্ছা, রম্বসের ক্ষেত্রে দেখি কি হয়। রম্বস দেখতে হয় এরকম, 4টা বাহুই সমান। রম্বসের ক্ষেত্রে কিন্তু কর্ণ দুটি পরস্পরকে এখানে কিন্তু 90 ডিগ্রি কোণ করে, ঠিক আছে। আমার ছবিটা
90 ডিগ্রি কোণ হয়নি, হয়তো আমার রম্বসটা একটু বাঁকা হয়েছে জন্য। কিন্তু তোমরা যদি সঠিকভাবে রম্বস আঁকো, আমরা কিন্তু এটা জানি যে রম্বসের কর্ণ পরস্পরকে 90 ডিগ্রি কোণে বিভক্ত করে, আর কর্ণ দুটি কিন্তু অসমান হয়। ঠিক আছে, সঠিকভাবে রম্বস আঁকার নিয়ম হচ্ছে এইভাবে আঁকতে হয়। ঠিক আছে, কর্ণদ্বয় পরস্পর অসমান, আবার 90 ডিগ্রি করে বিভক্ত করে, অর্থাৎ সঠিক আনসার রম্বস। ঠিক আছে, আর ট্রাপিজিয়াম কিন্তু হবে না, কারণ ট্রাপিজিয়াম দেখতে কীরকম হয়? ট্রাপিজিয়াম দেখতে হয় এরকম, যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান। তো এই ক্ষেত্রে 90 ডিগ্রি বা সমান এগুলো কোনো ব্যাপারই আসবে না। আচ্ছা, এরপরে 117 নং কোশ্চেন যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো এখানে বলা আছে একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের মান 165 ডিগ্রি, বাহু সংখ্যা কত? ঠিক আছে, আচ্ছা এখানে এর জন্য কিন্তু একটা সূত্র আমাদের দরকার হবে। সূত্র কি? সূত্রটা হচ্ছে বাহু সংখ্যা ইজ ইকুয়ালস টু 360 বাই হচ্ছে বহিক কোণ। ঠিক আছে, অর্থাৎ বহিক কোণ বের করে 360কে ওটা দিয়ে ভাগ করলে কিন্তু আমাদের বাহু সংখ্যা পাওয়া যাবে। এখানে আমাদের অন্তঃকোণ বলা আছে কত? 165 ডিগ্রি। 165 ডিগ্রি বলা আছে হচ্ছে অন্তঃকোণ। ঠিক আছে, তাহলে বহিকোণটা কত হবে? বহিকোণ হবে 180 মাইনাস 165, তার মানে 15 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা মনে করি এরকম যদি চতুর্ভুজটা হয়, তার অন্তঃকোণ হচ্ছে 165, তার মানে যে বহিকোণ যেটা আসছে, বহিকোণটা হচ্ছে এটা কিন্তু এরকম 180 থেকে 165 বাদ দিলাম 15, এটাই আমি করলাম। ঠিক আছে, আচ্ছা তাহলে সূত্রে আমরা যদি বসাই 360 ডিগ্রি বাই 15 দিয়ে যদি আমরা কাটি, 15 দুগুণে 30, 60, 4 15 60, আচ্ছা অ্যান্সার কিন্তু 24, বাহু সংখ্যা হচ্ছে 24। ঠিক আছে, এই সূত্রটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সূত্র। ঠিক আছে, এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট সূত্র, আমাদের বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে কিন্তু এই সূত্রটা কাজে লাগবে। ঠিক আছে, আচ্ছা এরপর যদি আমরা 118 নম্বর অঙ্কটা দেখি, এখানে কি বলা আছে? 118 নম্বর অঙ্কে বলা আছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ এবিসি এর শীর্ষকোণ এ 70 ডিগ্রি। ঠিক আছে, তার মানে এরকম একটা সমদ্বিবাহু ত্রিভুজ আছে যার শীর্ষকোণ এ হচ্ছে 70 ডিগ্রি, শীর্ষকোণ এ হচ্ছে 70 ডিগ্রি। কোন সম্পর্কটি সঠিক? ঠিক আছে, আচ্ছা সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণ কোনটাকে বলা হয়? শীর্ষকোণ হচ্ছে যে দুটো বাহু সমান তাদের মাঝের কোণটাকে কিন্তু বলা হয় শীর্ষকোণ। তো শীর্ষকোণ যদি 70 ডিগ্রি হয়, ঠিক আছে, তাহলে কি হবে? এবি গ্রেটার দেন বিসি, এবি গ্রেটার দেন বিসি, এটা কি হবে? আচ্ছা এবি লেস দেন এসি, এবি লেস দেন এসি, এটা তো হবেই না। এসি গ্রেটার দেন বিসি আর এসি লেস দেন বিসি, এসি লেস দেন বিসি। ঠিক আছে, সঠিক অ্যান্সার হবে এসি লেস দেন বিসি। কীভাবে হবে আমি বলছি, এখানে আমার 70 ডিগ্রি কোণটা অ্যাকুরেট হয়নি। যদি আমি 70 ডিগ্রি কোণটা অ্যাকুরেটভাবে আঁকি, তাহলে কীরকম হবে? আমরা কি জানি, যখন 60 ডিগ্রি কোণ হবে, এই কোণটা যখন 60 ডিগ্রি হবে, তখন এই তিনটা বাহু সমান হবে। তো আমি যখন এটা 60-এর থেকে আরও বড় করব, আরও যখন বড় করব, 70 যখন করব, তখন আমাদের এই বাহুটা কিন্তু এই দুটো বাহুর থেকে বড় হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ এখানে যদি আমরা এই বিসি নাম দেই, এই বিসি বাহুটা কিন্তু এই দুটোর থেকেই বড় হয়ে যাবে, অর্থাৎ বিসি গ্রেটার দেন এবি হবে, আবার বিসিটা গ্রেটার দেন এসিও হবে। তো এখানে দেখতে হবে আমাদের কোনটার কন্ডিশন মেলে। এখানে কিন্তু বিসি গ্রেটার দেন এসি এই কন্ডিশনটা মিলছে, সেই জন্য সঠিক অ্যান্সার কিন্তু হবে এটা। ঠিক আছে, এসি লেস দেন বিসি। আচ্ছা এরপর যদি আমরা 119 নং কোশ্চেন দেখি, তো এখানে বলা আছে একটি স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজে, ঠিক আছে, একটা স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজে একটি সূক্ষ্মকোণের মান 25 ডিগ্রি, অর্থাৎ এরকম একটা সমদ্বিবাহু ত্রিভুজ আছে, সেটা হচ্ছে স্থূলকোণ। স্থূলকোণ মানে 90 ডিগ্রি থেকে বড়। ঠিক আছে, তো একটা সূক্ষ্মকোণের মান বলছে 25 ডিগ্রি, তাহলে এই কোণটাও 25 ডিগ্রি হচ্ছে, তাহলে স্থূলকোণটির মান কত? এই কোণটার মান কত হবে? এই কোণটার মান কত হবে? আমরা জানি ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে 180 থেকে আমাদের দুটো 25 বাদ দিতে হবে, তাই না? তাহলে 180 মাইনাস 25, 25 50, তাহলে 130 ডিগ্রি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে 130 ডিগ্রি হবে অ্যান্সার। ঠিক আছে, এরপরে হচ্ছে 120 নং কোশ্চেন, এটাই লাস্ট কোশ্চেন। তো 120 নং কোশ্চেনে কি বলা আছে? এখানে বলা আছে এবিসি ত্রিভুজের, এবিসি একটা ত্রিভুজ, ঠিক আছে, যার এবি এর মধ্যবিন্দু ডি, যার এবি বাহুর মধ্যবিন্দু কিন্তু হচ্ছে ডি, আর বিসি 7 সেমি বলা আছে, বিসি বলা আছে 7 সেমি। তাহলে আমাদের ডি এর মান কত? ঠিক আছে,
তাহলে আমাদের ডিই এর মান কত, এটার মান কত? আচ্ছা, আমরা কি জানি, এটা একটা আমাদের উপপাদ্য ছিল। কি উপপাদ্য ছিল? যে কোনো ত্রিভুজের দুটি, এই যে কোনো বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা কি করে? তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে। আর এই যে খণ্ডিতাংশটা হয়, যে সমান্তরাল সরলরেখার খণ্ডিতাংশটা হয়, খণ্ডিতাংশটার ক্ষেত্রে ডি, সেটা যে তৃতীয় বাহু থাকে তার অর্ধেক হয়, সেটা তার তৃতীয় বাহুর অর্ধেক হয়। ঠিক আছে? তাহলে ডি ইকুয়ালস টু হাফ ইন্টু বিসি। এখানে বিসির মান বলা আছে 7, তাহলে 7/2, তার মানে কিন্তু আমাদের 3.5 হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে? আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে এখানে 3.5 সেন্টিমিটার। এইরকম কিন্তু আমাদের দুটো উপপাদ্য ছিল। এই দুটো উপপাদ্য আমাদের খুবই ইম্পর্টেন্ট। যেখানে কিন্তু এখানে একটা উপপাদ্য এটা, যে কোনো একটা ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে, এবং এই বাহু দুটি দ্বারা সমান্তরাল সরলরেখার যে খণ্ডিতাংশ থাকে সেটা তৃতীয় বাহুর অর্ধেক হয়। ঠিক আছে? আর আরেকটা কি ছিল? আরেকটা ছিল উপপাদ্য এরকম, কোনো একটা ত্রিভুজের দুটি বাহুর যদি আমরা মধ্যবিন্দু নেই, ঠিক আছে, এই বাহুর মধ্যবিন্দু এটা আর এই বাহুর মধ্যবিন্দু এইটা, এই দুটি বাহুর মধ্যবিন্দু নিয়ে আমরা যদি যুক্ত করি তাহলে যে সরলরেখাটা হবে সেটা কিন্তু এই বাহুটার 3 নম্বর বাহুটার সঙ্গে সমান্তরাল হবে। এটা আর একটা উপপাদ্য ছিল। দুটোই উপপাদ্যই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো এই কটাই ছিল ম্যাথমেটিক্সের কোশ্চেন। তোমরা কিন্তু অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো এবং চ্যানেলের সঙ্গে থাকো। আমি কিন্তু এরপরে বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্সের এবং অন্যান্য আরও সাবজেক্টের কোশ্চেন আমার চ্যানেলে নিয়ে আসবো, যাতে করে তোমাদের আপার প্রাইমারি বা প্রাইমারি টেটে কিন্তু খুবই সাহায্য হবে। তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।